ছেলের বিয়েতে হাজির হয়ে কুর্চির মাথায় হাত। হে বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিঠি যখন শপিং করতে যায় সেখানে মৌর সাথে দেখা হয়। মৌ তখন মিঠিকে বিভিন্ন ধরনের অপমান করতে থাকে। মিঠি তখন বলতে লাগলো, শুন মৌ, তুই আমাকে যাই অপমান করিস না কেন, নতুন কাকুকে আর মাকে জড়িয়ে আমার না তাতে কিচ্ছু যায় আসে না। এক কাজ কর, তুই মাকে বা নতুন কাকুকে ফোন করে এই কথাটা বল। তখনই মৌ বলতে লাগলো, আমি কেন বলতে যাব? তখনই মিঠি বলতে লাগলো, তাহলে তুই কথাগুলো আমাকে কেন শোনাচ্ছিস? তুই আমাকে শোনাচ্ছিস, আমি গিয়ে ওদেরকে বলবো না? আমি কিছুতে ওদেরকে গিয়ে বলবো না, কারণ ওরা এখন অ্যাডাল্ট। তখনই মৌ বলতে লাগলো, এই মিঠি, এক কাজ করলেই তো পারে, তোর মা নতুন কাকুকে বিয়ে করে নিতে পারে, এখন তো এগুলি চলেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি যদি নতুন কাকুকে বিয়ে করে ফেলতো তাহলে তোর বাবা যখন ফিরে এসেছে তখন তো একটা হুলস্থুল কাণ্ড হয়ে যেত। ঠিক তাই না রে? মিঠি তখন বলতে লাগলো, শুন, তোর থেকে না আমি কিছুই শুনতে চাই না। তখনই মৌ বলতে লাগলো, এখন তো তোর মায়ের পথের কাঁটা সব সরে গিয়েছে। এদিকে বুবলাই দা, বর্ষা বৌদি সবাই বাড়ি থেকে চলে গিয়েছে, অন্যদিকে তোর বাবা কি জানি কি করেছে, তোর বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে, এখন তো আর পথের কাঁটা নেই। মিঠি তখন বলতে লাগলো, শুন, ওরা অ্যাডাল্ট, ওরা বিয়ে করবে না কি করবে ওটা ওটা কিন্তু ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর আমিও চাই আমার মায়ের একটা পরিচয় হোক, কিন্তু আমার মায়ের বিরুদ্ধে গিয়ে নয়। আমার মা যদি সত্যি সেটা চায় তাহলে আমিও সেটা মেনে নেব। আর তোকে একটা কথা বলি, তুই না অত্যন্ত স্বার্থপর মেয়ে, তুই না নিজেকে ছাড়া আর কাউকে কিছু বুঝিস না। কারণ তুই যদি সত্যি প্লটুকে ভালোবাসতে তাহলে তুই আজকে এই কথাগুলি বলতে পারতি না, এত তাড়াতাড়ি প্লটুর শোকটা ভুলে গেলি। তখনই এই কথা বলতে মৌ বলতে লাগলো, ও প্লটু চলে গিয়েছে, তার শোক নিয়ে কি আমাকে বাড়িতে বসে থাকতে হবে? মিঠি তখন বলতে লাগলো, এটাই তো কথা, একদম ঠিক কাজ করেছে প্লটু। প্লটু তোকে বিয়ে করার থেকে নিজেকে শেষ করে দিয়েছে, এটাই উত্তম কাজ। আর তুই বলতি না আমার জন্য নাকি প্লটু নিজেকে শেষ করে দিয়েছে, আমি অপমান করেছি? যদি তাই হয় তাহলে তো আরও ভালো কথা, প্লটু আমাকে ভালোবাসে, সেই জন্য সে এটা মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছে, বুঝতে পারছিস? আর তোর যে স্বভাব না, তুই সব সময় কাউকে না কাউকে কেটে কেটে তুই উপরে ওঠার চেষ্টা করিস, আর তুই উপরে উঠবি সেটা আমি বেশ ভালো করে জানি। তোর স্বভাবটাই এমন, কিন্তু একদিন দেখবি তোর জায়গা না জিরো ছাড়া আর কিছুই থাকবে না, তুই কিছু জীবনে করতে পারবি না, শূন্য হয়ে থাকবে তোর জীবনটা। এই বলে মিঠি যখন বেরিয়ে যেতে লাগে মৌ তখন বলতে লাগলো, এই মিঠি, আমিও তোর সাথে যাব, তুই তো বাড়ি ফিরবি, আমিও চলবো, একসাথে দুজন ফিরবো। তখন মিঠি বলতে লাগলো, তোর সাথে না যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই, আমি একাই চলে যেতে পারবো। এই বলে মিঠি রেগে সেখান থেকে বেরিয়ে পড়ো। অন্যদিকে মৌ তখন বলতে লাগলো, আমি তোকে ছাড়বো না, তুই আমাকে এভাবে অপমান করলি, এর জবাব আমি নেবই। এইদিকে মিঠি বাড়ি ফিরলে তখনই দেখতে পায় কুচি কমলিনীরা সেই ডাবলুর বিয়েতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। তখন মিঠি বলতে লাগলো, আমিও যাব। নতুন কাকুকে তখন বলতে লাগলো, ঠিক আছে মিঠি, তুমিও যদি যাও তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে না। মিঠি তখন বলতে লাগলো, ঠিক আছে। এরপর ওরা সবাই বেরিয়ে পড়ে। বাড়ির সামনে গিয়ে নতুন তখন বলতে লাগলো, শোনো, তোমরা ভিতরে যাও, আমি বাইরে অপেক্ষা করছি। তখনই কুচি বলতে লাগলো, না, তোমাকে ছাড়া আমরা কিছুতে ওই বাড়িতে যেতে পারবো না। কি করে যাবো তুমি বলো নতুন দা? নতুন তখন বলতে লাগলো, কেন, আবার কি তোমরা যে অপমানিত হওয়ার চেষ্টা করছো? কমলিনী তখন বলতে লাগলো, কেন অপমানিত কেন হব? আর অপমান জিনিসটা না এখন আর গায়ে মাখি না, লোকে কি বলবে সেটা কিচ্ছু যায় আসে না, সেটা তো আঁকা আমি করি না, চলো আমরা সবাই যাবো। মিটিয়ে তখন বলতে লাগলো, নতুন কাকু চলো আমরা সবাই মিলে একসাথে বিয়েতে এসেছি, একসাথে যাব। এই বলে সবাই যখন একসাথে বাড়িতে যায় তখন অয়নদীপ বলতে লাগলো, ও মা, আমি এক না চাইতে চল ছেলের বিয়েতে এসে হাজির হয়ে গেছো, কি একেবারে মেয়েকে আপনারা তুলে দিতে এখানে এসেছেন? কমলিনী তখন বলতে লাগলো, শুনুন, আমাদের মেয়ে এত ছোট বাচ্চা নয় যে ওকে তুলে দেওয়ার জন্য আমাদেরকে আসতে হবে, বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে এসেছেন, তাই আমরা কর্তব্য রক্ষা করতে এখানে এসেছি। তখনই অয়নদীপের বৌদি এসে বলতে লাগলো, ও মা, ছুটকি, তুই এসেছিস কি মনে করে ছেলের বিয়েতে হঠাৎ করে? তখন কুচি বলতে লাগলো, কেন, আমাকে নিমন্ত্রণ করে এসেছে সেই জন্য আমি এসেছি। তখন বলতে লাগলো, ও, এতদিন ছেলের কথা মনে ছিল না, এখন সোজা বিয়েতে এসে হাজির হয়ে গেছিস? তখনই কথা শুনে কুচি বলতে লাগলো, কেন, তোমরা আছো তো ছেলেকে দেখার জন্য। নয়নদীপ তখন বলতে লাগলো, হ্যাঁ, ঠিক কথাই তো, কোনোদিন কি ছেলের কোনো কর্তব্য পালন করেছো? ছেলেকে রেখে তো একা বাপের বাড়ি চলে গিয়েছো চাকরি করে, আর চাকরির ওখানে তো ওই মাস্টারের সাথে কত না কি কাণ্ডকীর্তি করেছো। তখন কুচি বলতে লাগলো, খবরদার তুমি আমাকে আর একটা বার অপমান করবে না, আমাকে বাড়ি গিয়ে যে নিমন্ত্রণ করেছো তারপর আমি এসেছি, আর সেই কারণে তোমরা এখন আমাকে অপমান করতে পারো না, কারণ ছেলে শ্বশুর বাড়িতে তো মুখ দেখাতে পারবে না লজ্জায়, সেই জন্য আমাকে আনতে গিয়েছিলে, এখন এখন আবার বড় বড় কথা বলছো কেন? তখনই বলতে লাগলো, আমার বৌদি যদি না থাকতো না আমার ছেলেটা ভেসেই যেত। নতুন তখন বলতে লাগলো, ও, তাহলে সেটা স্বীকার করছেন, আপনার বৌদির জন্য আপনার ছেলেটা রয়েছে, না হলে ভেসেই যেত? তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, সত্যি তো তাই। তখনই অয়নদীপের বৌদি বলতে লাগলো, ঠিক তাই তো,
ওরা দুজন সব সময় ঝগড়া লেগে থাকতো দুজনের মধ্যে, তাই আমি বলেছিলাম ওদের দুজনকে আলাদা থাকতে। আর এত বছর পর্যন্ত ছেলের কোনো খোঁজ খবর না নিয়ে এখন বিয়েতে চলে এসেছে। তখনই এ কথা বলতে কমলাদি বলতে লাগলো, কেন কেন আসবে না? ওর ছেলে, ওকে তো কোনোদিন ছেলের কাছে ঘেঁষতে দাওনি। ও তো অনেকবার কেঁদে কেটে বলেছিল ছেলেকে দেখার জন্য, কিন্তু তোমরাই তো ওকে ওর কাছে আসতে দাওনি। এখন এখন ছেলের শ্বশুরবাড়ি থেকে দেখতে পাচ্ছ মুখ দেখাতে পারবে না, তোমাদের মুখটা কাটা যাচ্ছে, তখনই তো বাড়ি গিয়ে নিজে থেকে নিয়ে এসেছো, আর এখন এইভাবে অপমান করছো। অপমান করার জন্য কি আমাদের বাড়িতে গিয়ে আমাদেরকে নেমন্তন্ন করে এনেছো? তখন এই কথা বলতে করছি, তখন বলতে লাগলো, হ্যাঁ বৌদি, আমি জানতাম ওরা এইভাবে অপমান করবে, আমি তো সেই জন্য বলেছিলাম আমি আসবো না, আসবো না, কিন্তু তোমরাই তো আমাকে বাধ্য করেছো এখানে আসার জন্য, এখন আমি কি করবো? কমলে তখন বলতে লাগলো, শোনো দিদিভাই, তোমার ছেলে, তোমার ছেলের বিয়েতে তুমি আসবে না কে আসবে? করছি তখন বলতে লাগলো, ছেলে কোথায়, আমার ছেলে কোথায়? এরপরেই যে ডব্লিউকে দেখতে পাই করছি করছি, তখন বলতে লাগলো, কেমন আছিস ডাবলু? ডাবলু তখন বলতে লাগলো, কেন কেন আমাকে আর খোঁজ খবর নিচ্ছে? এতদিন পর্যন্ত খোঁজ খবর নাওনি। তখন এই কথা বলতে তখনই কুর্চি বলতে লাগলো, আমি কি নিয়েছি না নিইনি সেটা তোর বাবাকে জিজ্ঞেস কর, অনেকবার তোর সাথে আমি দেখা করার চেষ্টা করছি কিন্তু তোর বাবা আমাকে দেয়নি, জিজ্ঞেস কর, সামনে জিজ্ঞেস কর। ডব্লিউ তখন বলতে লাগলো, কোনোদিন তো আমি শুনতে পাইনি। সত্যি কি বাবা মা কি সত্যি সত্যি দেখা করতে চেয়েছিল? তখন অয়নদীপ মিথ্যে কথা বলে আর বলতে লাগলো, ওসব তোর মায়ের বাঁধানো কথা, মিথ্যে কথা। কমলিনী তখন বলতে লাগলো, শোন ডব্লিউ, যেটা নিজের চোখে এ, বা নিজের কানে শুনিস না সেটা বিশ্বাস করবি না। আজকে যদি সত্যি যদি তোর মা না আসতো, কিছু করার ছিল না, কিন্তু তোর কথা শুনে তোর মা ছুটে আসতে বাধ্য হয়েছে। এমনই অনেকবার ছুটে এসেছিল কোর্ট চত্বরে তোর মা তোকে দেখার জন্য, কিন্তু তোর বাবাই তো তোকে দেখতে দেয়নি। আর তুই ছেলে হয়ে কি করেছিস? তুই যদি তোর বাবার কাছে আবদার করতি তোর মায়ের কাছে যাওয়ার জন্য, তোর বাবা কি তোকে আটকে রাখতে পারতো? ডাবলু তখন বলতে লাগলো, আমিও তো অনেকবার দেখার চেষ্টা করছিলাম, বাবা তো বলেছে, মা নাকি বলেছে আমার মুখ দেখবে না। তখন কচি বলতে লাগলো, এত বড় নিচু মনের মানুষ তুমি হতে পারলে? কি করে হতে পারলে? ডাবলু তখন বলতে লাগলো, মা মা আমি তোমাকে অনেক বছর পর দেখেছি, এই বলে তার মাকে জড়িয়ে ধরে করছি। তখন খুব কান্না করতে থাকে কমলিনী, তখনই বলতে লাগলো, দিদিভাই একদম কান্না করবে না, আজকে ছেলের বিয়ে, তুমি বিয়েতে কান্না করবে না। তখনই করছি বলতে লাগলো, বাবা আমি তোর বিয়েতে থাকবো, তোর বিয়েতে থাকবো। মিঠি তখন বলতে লাগলো, পিসিমণি পিসিমণি তোমাকে কিন্তু আমাদের সাথে চলে যেতে হবে, এতদিন কোথায় ছিল ডাবলুদা? তোমার তো একবার জন্য খোঁজ নেয়নি, তাহলে এখন কেন তুমি থাকবে ছেলের জন্য? তখন ডাবলু বলতে লাগলো, হ্যাঁ রে মিঠি, হ্যাঁ আমি খোঁজ নিইনি, আমি নিতে চেষ্টা করছিলাম কিন্তু আমার বাবার জন্য আমি খোঁজটা নিতে পারিনি, তাই আমি আমার মাকে কাছে পাইনি। আমি এখন বুঝতে পারছি আমার বাবা কত বড় মিথ্যে কথা বলেছে। তখন ডাবলু বলতে লাগলো, শোন আমার না অনেক কথা আছে, আমি সব কথা তোকে খুলে বলবো। অয়নদীপ তখন বলতে লাগলো, শুনো এবার কিন্তু আমি গার ধাক্কা দিয়ে তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেবো আর একটা বাজে কথা বলে। তখনই ডাবলু বলতে লাগলো, কি আমার মাকে গাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? তখন অয়নদীপ বলতে লাগলো, তুই চিনিস না তোর মা কতটা জঘন্য। তখনই কুর্চির মাথায় হাত পড়ে।